নমস্কার। প্রতিদিনকার মতো আজও আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে তোমরা দেখতে পাবে এই নিখিলবঙ্গ মেধা অন্বেষণ 2024 অভিক্ষা পঞ্চম শ্রেণী। এটি আমাদের শেষতম পর্ব। এই পর্বে মূলত আমরা তিনটে পর্বকে অর্থাৎ সপ্তম, অষ্টম এবং নবম পর্ব তিনটিকে একত্রে সমাধান করে দিয়েছি। অর্থাৎ ভিডিওটা একটু বড় হবে, কিন্তু তোমরা একসঙ্গে 60টি প্রশ্নের উত্তর একসঙ্গে পেয়ে যাবে। তো সেই কারণে বলবো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে তোমাদের মতামত জানাও, লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য বন্ধুবান্ধবদের আরও ছড়িয়ে দাও। আর তার সঙ্গে যারা নতুন আমাদের এই ভিডিওর সঙ্গে যুক্ত হচ্ছ বা চ্যানেলের সঙ্গে যুক্ত হচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো দেখো আমরা কিভাবে আমাদের এই তিনটি পর্ব সমাধান করেছি, যা তোমাদের আগামী দিনে এই অভিক্ষাধর্মী যে সমস্ত মেধা অন্বেষণ হোক, মেধা ভিত্তি বা ট্যালেন্ট সার্চ, যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই এই প্রশ্নগুলি এবং এই প্রশ্নের উত্তর অত্যন্ত সহায়ক হবে আশা রেখে শুরু করছি আজকের ভিডিও। নমস্কার, আমি প্রবীর। আজ আবারও আমি নিয়ে এসেছি নিখিলবঙ্গ মেধা অন্বেষণ 2024 অভিক্ষা পঞ্চম শ্রেণী। এই পর্বে আমরা মডেল প্রশ্নের যে বইটি রয়েছে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির, সেই বই থেকে আমরা সপ্তম পর্ব মোট 20টি প্রশ্নের অতি সংক্ষিপ্তধর্মী উত্তর, অর্থাৎ বেশ কিছু অপশন রয়েছে, সেই অপশন থেকে আমরা উত্তরগুলি নির্বাচন করব এবং সেই সঙ্গে সঙ্গে যে সমস্ত প্রশ্নের উত্তর কোষে করার প্রয়োজন পড়বে আমরা খাতাতে তাদের সমাধান করে তোমাদের তুলে দেব। সেই কারণে আমি আমার সকল ভিউয়ার্স তথা সচেতন অভিভাবক এবং প্রতিটি ছাত্রছাত্রীকে বলবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং সেই সঙ্গে সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে, যাতে করে এই নিখিলবঙ্গ মেধা অন্বেষণ বা ট্যালেন্ট সার্চ বা এই জাতীয় মেধা বা বৃত্তির পরীক্ষার প্রশ্নপত্র কিভাবে সমাধান করা যায় সঠিক সময়ে এবং সঠিক প্রশ্নের উত্তর করার জন্য অবশ্যই এই ত্রিনেত্র চ্যানেল থেকে আমরা যে সমস্ত প্রশ্নের উত্তরগুলি বা এই মডেল প্রশ্নের সমাধান তুলে ধরছি তা অবশ্যই তোমাদের অনেকখানি গ্রহণযোগ্য এবং সেই সঙ্গে অবশ্যই শিক্ষার মান উন্নয়নে সহায়তা করবে। এই আশা রেখে সকলকে বলবো প্রতিটা ভিডিও শেষ পর্যন্ত দেখবে, লাইক কমেন্ট শেয়ার করবে এবং সেই সঙ্গে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো দেখো আজ আমরা কিভাবে এই গুরুত্বপূর্ণ যে 20টি প্রশ্ন রয়েছে আমাদের এই সপ্তম পর্বে, অর্থাৎ পাতা 54, 55 এবং 56 পাতার যে প্রশ্নগুলি রয়েছে তার উত্তর আজ আমরা তুলে ধরছি। তো চলো আজ আমরা প্রথমেই এই 54 পাতায়, এই 52 পাতা, 52, 53 এবং 54, 52 এবং 52, 53 এবং 54 পাতার যে প্রশ্নগুলি রয়েছে তাদের সমাধান আমরা এই পর্বে তুলে ধরব। তো দেখো আমাদের 52 পাতায় একটি প্রশ্ন রয়েছে, সেখানে বলা রয়েছে কি না, সেখানে বলা রয়েছে 7 × 9 = 11 একটি প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ নাকি দশমিক ভগ্নাংশ। এটা হলো একটা মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ কারণ কি? কারণ এর একটা পূর্ণ সংখ্যা রয়েছে 7 আর একটা ভগ্নাংশ রয়েছে, তো ভাঙা অংশ 9-11, তাই এটা হলো একটা মিশ্র ভগ্নাংশ। তো চলো এবার আমরা চলে যাব 53 পাতায়। 53 পাতার প্রশ্নে কি রয়েছে না, এখানে দেখো রয়েছে 5/7 এর একটি সমতুল্য ভগ্নাংশ হবে বা হলো কি হবে 5/7, এখানে রয়েছে 15 বা 21, 5 3 15 হয়, 7 3 21 হয়, অর্থাৎ এই কয়ের দাগের অপশনটি হবে এর সঠিক উত্তর। 32,145 সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান, 2 এর স্থানীয় মান কি আছে না 1 10 100 1000 অর্থাৎ 2000, তাহলে এর স্থানীয় মান হবে 2000, মানে কয়ের দাগের অপশনটি হবে এর সঠিক উত্তর। এবার আমরা চলে যাব 4 দাগের প্রশ্ন। এখানে আছে 275 × 24, অর্থাৎ এই 275কে আমাদের কত কত দিয়ে গুণ করতে হবে না, একে আমরা 24কে যদি ভেঙে নিই তাহলে একবার 20 দিয়ে একবার 4 দিয়ে গুণ হবে। তাহলে যেমন এখানে রয়েছে 75 × 2 যোগ 275 × 4, এটা হবে না। ক্ষয়ের দাগের অপশন রয়েছে 257 × 2 যোগ 257 × 4, এটা হবে না। গয়ের দাগে রয়েছে 275 × 4 যোগ 275 × 20, তাহলে এই অপশনটি হবে সঠিক উত্তর। অর্থাৎ এক্ষেত্রে আমরা এই 24 সংখ্যাটাকে ভেঙে নিয়েছি কি না 20 আর 4-এ, তাহলে 275কে একবার 4 দিয়ে গুণ যোগ 275কে একবার 20 দিয়ে গুণ। এবার 5 দাগের প্রশ্ন। 5 দাগের প্রশ্নেতে বলা রয়েছে কি না, এখানে বলা আছে, এখানে রয়েছে 4টে গোল চিহ্ন একটা এই ঘরের মধ্যে, আবার এই ঘরের মধ্যে রয়েছে 9টা এবং এই ঘরের মধ্যে রয়েছে 16টা। এই চিত্রের মধ্যে তাহলে কটা এরকম গোল চিহ্ন হবে? আসলে এগুলো প্রত্যেকটাই কি না, এগুলো প্রত্যেকটাই হলো এক একটি বর্গ সংখ্যা, এরা ক্রমিক বর্গ সংখ্যা, অর্থাৎ 4, 9, 16
তাহলে এখানে বর্গ সংখ্যাটা হবে 5 5 25, 2 2 4, 3 3 9, 4 4 16, 5 5 25, অর্থাৎ এই গয়ের দাগের অপশনটা হবে এর সঠিক উত্তর। এবার আমরা চলে যাব 6 দাগের প্রশ্নে। 6 দাগের প্রশ্নে কি বলা রয়েছে না, এখানে বলা আছে একটি বর্গাকার মাঠের একটি বাহুর দৈর্ঘ্য 21 মিটার, মাটির ক্ষেত্রফল হবে, তাহলে যে বর্গাকার মাঠের বাহুর দৈর্ঘ্য 21 মিটার তার ক্ষেত্রফল কি হবে না 21কে 21 দিয়ে গুণ, 21কে 21 দিয়ে গুণ করলে হয় কত না 441 বর্গমিটার। তাহলে যে বাহুর দৈর্ঘ্য বর্গাকার ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 21 মিটার তার ক্ষেত্রফল হবে 441 বর্গমিটার। তো এবার আমরা চলে যাব 7 দাগের প্রশ্নে। 7 দাগের প্রশ্নে কি রয়েছে না, এখানে বলা আছে 207.07 সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করলে পাই কি পাবো, তাহলে 207 এখানে আছে 207 যোগ 0, তারপর আছে 2 এর 100, তাহলে এখানে এটা রয়েছে 2 এর 100, আবার এখানে আছে 200 যোগ 7, স্থানীয় মানে সাজালে 200 যোগ 7 যোগ 2 এর 100, তাহলে এই উত্তরটি হবে আমাদের এক্ষেত্রে প্রকৃত উত্তর, অর্থাৎ গয়ের দাগের অপশনটি হবে এর সঠিক উত্তর। 8 দাগের প্রশ্ন, এখানে বলা আছে 1225 এর বর্গমূল কত। 1225 এর বর্গমূল হয় কত না 45, 45কে 45 দিয়ে গুণ করলে আমরা পাবো কত না 1200, এখানে 4 5 20 অর্থাৎ 225 হয়ে যাচ্ছে, তাহলে হবে না 35কে 35 দিয়ে গুণ করলে কত হয় 5 5 25 আর 3 4 12, অর্থাৎ এই ক্ষয়ের দাগের অপশনটা হবে এর সঠিক উত্তর, অর্থাৎ 35। এবার আমরা চলে যাব 8 দাগের প্রশ্নে। 8 দাগের প্রশ্নে হয়ে গেল এবার 9 দাগে। 9 দাগের প্রশ্নে কি বলা রয়েছে না 1.1 টাকা সমান কত টাকা, তাহলে 1.20 5 20 100 1 দশমিক কত হচ্ছে না 1 দশমিক এখানে 05 1.05 টাকা, অর্থাৎ ক্ষয়ের দাগের অপশনটি হবে এর সঠিক উত্তর। এবার 10 দাগের প্রশ্ন। 10 দাগের প্রশ্নে বলা আছে 20 মিটার লম্বা ফিতে থেকে 5 মিটার ফিতে কেটে নিলে কত অংশ অবশিষ্ট থাকে, তাহলে 20 মিটার লম্বা ফিতে ছিল তার থেকে 5 মিটার ফিতা কেটে নিলে পড়ে থাকে 15 মিটার, তার মানে 15/20, 15/20 এটাকে আমরা যদি লিখি এইভাবে 15/20, তাহলে আমরা এইভাবে লিখব 15/20 সমান সমান কত হবে 5 3 15 5 4 20, অর্থাৎ 3 এর 4 অংশ। তাহলে এখানে উত্তরটা হবে কত না, এখানে উত্তর হবে 3 এর 4, অর্থাৎ এই গয়ের দাগের অপশনটা হবে এর সঠিক উত্তর। এবার কত রয়েছে 11 দাগের, তোমার শ্রেণীর 42 জনের গড় বয়স 13 বছর, তাহলে তাদের বয়সের সমষ্টি কত, তাহলে 42 জন আছে তাদের বয়সের গড় 13, তাহলে 13কে আমরা 42 দিয়ে গুণ করব, তাহলেই তাদের মোট বয়স বা বয়সের সমষ্টি পেয়ে যাব, অর্থাৎ 42কে আমরা 13 দিয়ে গুণ দেব, তাহলে 13 2 26, 13 4 52, 52 আর 2 হলো 54, অর্থাৎ 546 বছর। এই 546 বছর হবে আমাদের 42 জনের গড় বয়স যেখানে 13 বছর তাদের বয়সের সমষ্টি 546, অর্থাৎ এই গয়ের দাগের অপশনটা। এবার 12 দাগের প্রশ্ন। 12 দাগের প্রশ্নেতে কি বলা আছে না, এখানে বলা আছে একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য 21 মিটার এবং প্রস্থ 6 মিটার, ঘরটির মেঝের ক্ষেত্রফল কত, তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি না দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে এখানে হবে 21 গুণ 6, 21কে 6 দিয়ে গুণ করব, তাহলে কত পাবো 6কে 6, 6 দিয়ে হবে 12, অর্থাৎ 126 বর্গমিটার, মানে এই ক্ষয়ের দাগের অপশনটা হবে এর সঠিক উত্তর। এবার আমরা চলে যাব 13 দাগের প্রশ্নে। 13 দাগের প্রশ্নে রয়েছে একটি সরল অঙ্ক, সেখানে বলা আছে কি 210 বিয়োগ তৃতীয় বন্ধনী 8 ভাজিত দ্বিতীয় বন্ধনী 7 বিয়োগ প্রথম বন্ধনীর ভিতরে রয়েছে 6 যোগ 4 বিয়োগ 7, প্রথম বন্ধনী শেষ দ্বিতীয় বন্ধনী শেষ তৃতীয় বন্ধনী শেষ, তাহলে কি হবে না 210 বিয়োগ তৃতীয় বন্ধনী 8 ভাজিত দ্বিতীয় বন্ধনী 7 বিয়োগ, এবার প্রথম বন্ধনীর ভিতরে রয়েছে 6 যোগ 4 তার থেকে 7 বিয়োগ 6 যোগ 4 মানে 10, 10 থেকে 7 চলে গেলে থাকে 3, তাহলে এখানে 3, দ্বিতীয় বন্ধনী শেষ করব তৃতীয় বন্ধনী শেষ করব, সমান সমান 210 বিয়োগ তৃতীয় বন্ধনীর ভিতরে লিখব 8 ভাজিত 7 থেকে 3 চলে গেলে থাকে কত, 7 থেকে যদি 3 চলে যায় তাকে 4, তাহলে 210কে আমরা যদি আমরা এখন বিয়োগ 8কে 4 দিয়ে ভাগ করলে হয় 2, অর্থাৎ 210 থেকে 2 চলে গেলে থাকে 208, এটি হবে আমাদের এই 13 দাগের উত্তর, অর্থাৎ এক্ষেত্রে এই ঘয়ের দাগের অপশনটি হবে সঠিক উত্তর। এবার আমরা চলে যাব 14 দাগের প্রশ্নে। 14 দাগের প্রশ্নেতে কি বলা আছে, এখানে বলা আছে 6.285 কিলোমিটার লম্বা একটি রাস্তা 3 দিনে মেরামতের কাজ চলছে, প্রথম দিনে 1.317 কিলোমিটার, দ্বিতীয় দিনে 2.123 কিলোমিটার রাস্তা মেরামতের কাজ হয়েছে, তৃতীয় দিনে কতটা রাস্তা মেরামত করতে হবে, তাহলে প্রথমে যেটা ছিল কাজ সেটা কত না মোট কাজ ছিল 6.285 এত কিলোমিটার রাস্তা আমাদের করতে হবে, তার মধ্য থেকে আমাদের যে কাজটা হয়েছে সেটা প্রথম দিনে হয়েছে 1.317 যোগ দ্বিতীয় দিনে হয়েছে যেটা সেটা হলো কি না 2.123
1, 2, 3 কিলোমিটার রাস্তা হয়েছে। তাহলে তৃতীয় দিনে কত হয়েছে এটা আমাদের বার করতে হবে। সমান সমান লিখবো 6.285 বিয়োগ এই দুটো যোগ করবো 7 3 10, 2 আর 3 আর 4, 1 আর 3 4, দশমিক 2 আর 3। এবার বিয়োগ দেবো 0 5 নেমে গেল, 4 কয় দাও 8, 4 দাও 8, 4 কয় দাও 12, 8 দাও 12, দশমিক 3 4 কয় দাও 6, 2 দাও 6, অর্থাৎ 2.845 কিলোমিটার রাস্তা তৃতীয় দিনে করতে হবে। 2.845, অর্থাৎ কয়ের দাগের অপশনটি হবে এর সঠিক উত্তর। এবার আমরা চলে যাব 15 দাগের প্রশ্নে। 15 দাগের প্রশ্নে বলা রয়েছে ঘনবস্তুর মাত্রা। ঘনবস্তুর মাত্রা মনে রাখতে হবে তিনটি: দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। মাত্রা থাকবে সবসময় তিনটি। 1.25 দশমিক ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশে পরিণত করলে হবে 1/25 1/25 1 দশমিক এই 1.25 সমান সমান 1/25 100, কাটাকাটি করলে হবে 25 4 100, অর্থাৎ 1/1 এটা হবে উত্তর। তাহলে এক্ষেত্রে আমরা এই 16 দাগের প্রশ্নের উত্তর হবে কয়ের অপশন, অর্থাৎ 1/1 এবার রয়েছে 17 দাগের প্রশ্ন। এখানে আছে 215/285 লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে কি হবে। 215কে আমরা 285 এটা আছে লঘিষ্ঠ রূপ দেবো, অর্থাৎ একে আমরা পাই দিয়ে প্রথমে কাটছি। পাই দিয়ে কাটলে 5 4 20, 1 15, 5 3 15 43, পাই দিয়ে কাটলে 5 5 25, 3 35, 5 7 35, তাহলে কি হলো না 43/57, এটি হবে এর লঘিষ্ঠ রূপ। তাহলে এক্ষেত্রে আমাদের এই 17 দাগের প্রশ্নের উত্তর হবে কি না এই ক্ষয়ের দাগের অপশন হবে এর সঠিক উত্তর। এবার আমরা চলে যাবো আমাদের 18 দাগের প্রশ্ন। দুটি মৌলিক সংখ্যার গসাগু কত। দুটি মৌলিক সংখ্যার গসাগু বা দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সব সময়ের জন্য এক হবে। দুটি পরস্পর মৌলিক বা মৌলিক সংখ্যার গসাগু এক হয়। 19 দাগের প্রশ্ন 8 এবং 12 এর সাধারণ গুণিতক কি। 8 এবং 12 এর সাধারণ গুণিতক হবে 24। 8 3 24 হয়, 12 2 24 হয়, তাই 24 হবে এদের, 24 হলো এদের সাধারণ গুণিতক। এবার আমাদের এই পর্বের শেষ প্রশ্ন। এখানে আছে আয়তক্ষেত্রের পরিসীমা। আয়তক্ষেত্রের পরিসীমা কি, সূত্র হলো 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এখানে উত্তর হবে এই ক্ষয়ের দাগের অপশন। তো এই হলো আমাদের এই সপ্তম পর্ব নিখিলবঙ্গ যে মেধা অন্বেষণ 2024, যা আগামী সেপ্টেম্বর মাসে হতে চলেছে, তার সম্ভাব্য 20টি প্রশ্ন এবং তাদের সঠিক উত্তর আমরা আমাদের এই পর্বেও আমরা 20টি প্রশ্নের সমাধান তুলে ধরব। যে 20টি প্রশ্নের সমাধান আমরা করতে চলেছি তা বইয়েতেই সমাধান করব। সেই সঙ্গে সঙ্গে যেগুলির সমাধান আমাদের কোষে দেখার বা কোষে করার প্রয়োজন পড়বে আমরা তা খাতাতেই কোষে দেখিয়ে দেবো। তো সেই কারণে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তাহলেই সম্পূর্ণ ভিডিওটা দেখলেই অবশ্যই এই অতি সংক্ষিপ্তধর্মী প্রশ্নের উত্তর যেমন জানা হয়ে যাবে, ঠিক একই রকমভাবে এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরের মাধ্যমে আমরা যেমন নিখিলবঙ্গ মেধা অন্বেষণ 2024-এর এই পঞ্চম শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হতে বা ভালো নাম্বার পেতে সহায়তা হবে, ঠিক একই রকমভাবে ট্যালেন্ট সার্চ, মেধা বা এই জাতীয় বৃত্তি পরীক্ষার ক্ষেত্রেও অত্যন্ত সহায়ক হবে আশা রেখেই আমরা শুরু করছি আমাদের এই পর্ব। তার আগে আমি আমার সকল ভিউয়ার্স তথা সচেতন অভিভাবক এবং প্রিয় ছাত্রছাত্রীদের কাছে ওই দিনকার মতো আজও আবেদন রাখবো, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর সেই সঙ্গে সঙ্গে ভিডিওটার প্রত্যেকটি এই প্রশ্নের উত্তর খুঁটিয়ে দেখে পুনরায় ঘরে নিজেরা অনুশীলন করবে। আর তার সাথে সাথে বলবো অবশ্যই যে ভিডিওগুলি লাইক, কমেন্ট এবং শেয়ার করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। তার সঙ্গে সঙ্গে বলবো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে অন্যান্য দিন এইরকম গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রশ্ন তোমরা এই ত্রিনেত্র চ্যানেলের মাধ্যমেই খুব সহজেই নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যেতে পারো। তার জন্য আমরা যেমন প্রতিদিন ভিডিও আপলোড করে চলেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির, ঠিক একই রকমভাবে তোমাদেরও আমাদের সহায়তা করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা অত্যন্ত জরুরি। তো চলো আজ আমরা 64 এবং 65 পাতার এই নিখিলবঙ্গ মেধা অন্বেষণ অভিক্ষার যে মডেল প্রশ্নের বই তার থেকে আমরা গণিতের অংশের সমাধান করে চলেছি। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি যে মডেল প্রশ্নগুলি আমাদের এই বইতে তুলে ধরেছে তারই সমাধান করছি। তো চলো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। 64 পাতার এবং 65 পাতার আমরা সমাধান করব। না, পাতাটা ভুল বলা হয়েছে, পাতাটা হবে 60 এবং 61 পাতা। 60 এবং 61 পাতায় রয়েছে আমাদের এই পর্বের অঙ্কগুলি, তাদের আমরা সমাধান করব। তো দেখো প্রথমেই রয়েছে যে কোনো ভগ্নাংশের লব ও হরের মধ্যে সম্পর্ক হলো কি সম্পর্ক। মনে রাখতে হবে লবকে আসলে হর দিয়ে ভাগ করা হচ্ছে, অর্থাৎ যাকে ভাগ করা হচ্ছে সে হলো ভাজ্য, যাকে দিয়ে অর্থাৎ যা দিয়ে ভাগ করছি তা হলো ভাজক। তার মানে লব সমান হলো ভাজ্য আর হর সমান হলো ভাজক, অর্থাৎ এই কয়ের
অপশনটি হবে আমাদের সঠিক উত্তর। এবার আমরা চলে যাব 2 দাগের প্রশ্ন। 2 দাগের প্রশ্নেতে বলা রয়েছে কি না, এখানে বলা আছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু সমান হলে সংখ্যা দুটির মান পরস্পর মৌলিক সংখ্যা হবে, নাকি প্রথম সংখ্যা বড় হবে দ্বিতীয় সংখ্যা ছোট হবে, নাকি সংখ্যা দুটির মান পরস্পর সমান হবে, নাকি নির্দিষ্টভাবে বলা যাবে না। আসলে যেহেতু দুটি সংখ্যার লসাগু এবং গসাগু সমান, তাহলে মনে রাখতে হবে যে সংখ্যা দুটির মানও পরস্পর সমান হবে, তবেই তাদের লসাগু এবং গসাগু সমান হবে। এবার 3 দাগের প্রশ্ন। এখানে বলা আছে 1-এর সঙ্গে কমপক্ষে কত যোগ করলে একটি যৌগিক সংখ্যা পাবো। আমরা জানি সবচেয়ে ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা হলো 4। তাহলে 1-এর সঙ্গে কত যোগ করলে 4 পাবো? 1 যোগ করলে হবে না, 2 যোগ করলেও হবে না, 3 যোগ করতে হবে। তাহলে হবে আমাদের 4, অর্থাৎ এই 3 যোগ করলে 1-এর সঙ্গে কমপক্ষে 3 যদি যোগ করি তাহলে আমরা যৌগিক সংখ্যাটা পাবো। এবার 4 দাগের প্রশ্ন। এখানে বলা আছে 99 পূর্ণ 1-এর 7 যোগ 99 পূর্ণ 2-এর 7 যোগ 99 পূর্ণ 3-এর 7 যোগ 99 পূর্ণ 4-এর 7 যোগ 99 পূর্ণ 5-এর 7 যোগ 99 পূর্ণ 6-এর 7। তো এইরকম ধরনের যদি অঙ্ক থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, প্রথমে এই 99 কতবার রয়েছে? 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার। তাহলে আমরা এখানে লিখবো তখন লিখবো 99 গুণ 6 যোগ কত আছে না, এখানে বলা ছিল যে 1-এর 7, 2-এর 7, 3-এর 7, 4-এর 7, 5-এর 7, 6-এর 7, অর্থাৎ আমরা নিচে 7 দেবো লসাগু। এখন 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ দেবো, তাহলে সমান সমান কত পাচ্ছি? এটা গুণ চিহ্ন হবে। তাহলে এখানে আমরা লিখলাম 99 গুণ 6, অর্থাৎ 6 9 54, আর এটা হলো কত? 6 9 54, আর 4-এ 54 আর 5-এ হলো 59। এখন এটা কত হচ্ছে না, এখানে যোগ, এটা যোগ চিহ্ন আছে, এখানে যোগ চিহ্ন বসছে। কত আছে তাহলে? 6 5 11, 11 ছিল 15, 15 আর 3 হলো 18, 18 19 20, 20 আর 1 21, অর্থাৎ 21-এর 7। কাটাকুটি করলে হয় 3, তাহলে 594 এর সঙ্গে 3 যোগ করলে হবে 597। এই 597 হবে তাহলে আমাদের এই 4 দাগের অঙ্কের সমাধান 597। তো 597 কোথায় রয়েছে? 6 9 54, 4 6 9 54 আর 5 হলো 59, তার সঙ্গে আমরা 7 3 21 3 যোগ করেছি, তাহলে 597। এখানে আছে 297, এটা ভুলগত আছে, অর্থাৎ এখানে হবে আমাদের 597, মানে এটা হবে 5, অর্থাৎ এই গয়ের দাগের অপশনটা হবে এক্ষেত্রে সঠিক উত্তর 597। এবার 5 দাগের অপশন অঙ্কে কি বলা আছে না, নিম্নলিখিত কোনটি সরলরেখাকে প্রকাশ করা হচ্ছে। এখানে এ বির উপর একটি দাগ দেওয়া আছে, শুধু ক্ষয়েতে এ বির উপর একটি তীর চিহ্ন দেওয়া রয়েছে, গয়েতে এ বির উপর দুদিকে তীর দেওয়া রয়েছে, অর্থাৎ এটি হবে একটি সরলরেখা। একটি তীর দেওয়া আছে মানে সেটি হলো একটি রশ্মি। এবার কোনটি ঠিক? 6 দাগের প্রশ্ন। 5 মিটার বর্গ, 5 মিটারের বর্গ সমান হচ্ছে 25 বর্গ মিটার, কিন্তু এখানে দেওয়া আছে 5 বর্গ মিটার সমান 5 বর্গ মিটার, তার মানে এটা সমান নয়, এটি ভুল। আবার এখানে আছে ক্ষয়ের দাগে 5 মিটার বর্গ বড় বলছে 5 বর্গ মিটার চেয়ে। 5 মিটারের বর্গ মানে হলো কি 25 বর্গ মিটার, 5 বর্গ মিটারের চেয়ে বড়, তাহলে এই ক্ষয়ের দাগের অপশনটা হবে সঠিক উত্তর। এবার আমরা চলে যাব 7 দাগের। 7 দাগের প্রশ্নে বলা রয়েছে কি না, 1 যোগ 3-এর 100 যোগ 7-এর 10 যোগ 1-এর 100। এর মানে এই 3-এর 100 মানে 3 হলো কি না শতাংশ, 7 হলো দশাংশ, আর 1 হলো সহস্রাংশ। তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি, তার মানে 1.7 দশাংশ 3 শতাংশ, 7 দশাংশ 3 শতাংশ এবং 1 সহস্রাংশ, অর্থাৎ এই ঘয়ের দাগের অপশনটি হবে সঠিক উত্তর। এবার আমরা চলে যাব আমাদের 8 দাগের প্রশ্ন। 8 দাগের প্রশ্নতে বলা আছে প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড় 10.5 হলে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার গড় কত। অর্থাৎ স্বাভাবিক সংখ্যার গড় নির্ণয়ের ক্ষেত্রে সূত্রটা হলো কি না, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা বাই 2। তাহলে প্রথম সংখ্যাটা কত না 1, আর শেষ সংখ্যা কত 50, তাকে আমরা 2 দিয়ে ভাগ দেবো। অর্থাৎ 51কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে পাবো কত 25.5। এটি হবে আমাদের এক্ষেত্রে গড়, অর্থাৎ প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার গড় হবে 25.5। তো এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী পাতায়, অর্থাৎ আমাদের 61তম পাতায়। এবার 61তম পাতাতে কি রয়েছে না, এখানে বলা আছে লুপ্ত অঙ্ক কি হলে 1 1, এখানে লুপ্ত অঙ্ক আছে, তারপর 2 1 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ পরপর এই 1 1, এখানে একটা লুপ্ত অঙ্ক আছে, তারপর আছে 2 1। এখন আমরা 11 দ্বারা বিভাজ্যের নিয়ম কি না, জোড় অঙ্কের সঙ্গে বিজোড় অঙ্কগুলির আমরা কি করব না, বিয়োগফল যদি 0 হয় বা 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটি 11 দ্বারা বিভাজ্য। অর্থাৎ জোড় বলতে এখানে আমরা এর সঙ্গে এখানে যে অংশটা পাবো তার সঙ্গে এটা যোগ করলে, অর্থাৎ 1 যোগ 1 যোগ লুপ্ত অঙ্ক, আর এখানে পাচ্ছি আমরা 1 যোগ 2, তাহলে 2 আর 1 এটা হচ্ছে 3, আর এখানে যে লুপ্ত অঙ্কের যোগফল পাচ্ছি সেটা হলো 2 যোগ লুপ্ত অঙ্ক, তার মানে এই 2 এর সঙ্গে আরও একটা 1 যোগ হতো, অর্থাৎ লুপ্ত অঙ্কটা হবে কত না 1। তাহলে এখানে আমাদের বসবে কত না 1, অর্থাৎ এই গয়ের দাগের অপশনটি হবে সঠিক উত্তর। তাহলে এটা 11 দ্বারা বিভাজ্য।
এখন 10-এর দাগের অঙ্কে বলা রয়েছে কি, দুদিকে তীর দেওয়া আছে এবি আর মাঝে রয়েছে সি, অর্থাৎ এখানে এসিবি একটা কোণ, তার মানে এটা হলো একটা সরল কোণ যার মান 180 ডিগ্রি। এবার 11 দাগের প্রশ্ন, 11 দাগের প্রশ্নতে বলা আছে এ বিতে তীর দেওয়া আছে বি এর দিকে। এই চিত্রে এবি একটি কি, এবি একটি হলো রশ্মি, অর্থাৎ গয়ের দাগের অপশনটা হবে সঠিক উত্তর। এবার 12 দাগের প্রশ্ন, এখানে বলা আছে 1 বিয়োগ 0.001, বলা আছে 1 বিয়োগ 0.001, একে আমরা গুণ করব কত দিয়ে, না 0.1 দিয়ে, 0.1 দিয়ে গুণ। বিয়োগ করলে পাবো কি, 1 কয় দাও 10, 9 দাও 10, 1 কয় দাও 10, 9 দাও 10, 1 কয় দাও 10, 9 দাও 10। এবার দশমিক একে একে মিলে যাবে, তাহলে এটা হলো তাকে আমরা আবার 0.1 দিয়ে গুণ করব, অর্থাৎ এদের গুণ করলে পাবো আমরা কত, 9 9 9। কটার পর দশমিক ছিল, একটার এই তিনটে, মোট চারটে, একটা দুটো তিনটে চারটে, অর্থাৎ 0.00999। এটি হলো আমাদের এই 12 দাগের প্রশ্নের উত্তর। 12 দাগের প্রশ্নের উত্তর হবে, অর্থাৎ এই ঘয়ের দাগের অপশনটি হবে সঠিক উত্তর। এবার আমরা চলে যাব 13 দাগের প্রশ্নে। কি আছে না, 1111কে 1111 দিয়ে গুণ। এই 1111কে 1111 দিয়ে গুণ করতে গেলে এর সহজ পদ্ধতিটা হলো কি, না এক্ষেত্রে জটা 1 আছে, আমরা এভাবে লিখে যাব, যেহেতু এখানে চারটে 1 আছে, তাহলে লিখব 1 2 3 4, আবার 1, এখানে 2 3 4, অর্থাৎ এক্ষেত্রে আমরা পাচ্ছি কি, না এখান থেকে আমরা এর গুণ করার যে নিয়মটা সেটা হবে 4 আছে, এই 4 থেকে 4 3 2 1, 4 3 2 1, 4 3 2 1, 1 আর 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 3 2 1, 3 2 1, এটি হবে এর উত্তর। অর্থাৎ 1 2 3 4 3 2 1, এই হবে এর উত্তর। অর্থাৎ এক্ষেত্রে আমরা উত্তরে লিখব কি, না এক্ষেত্রে কয়ের দাগের অপশনটি হবে এর সঠিক উত্তর। তো এক্ষেত্রে আমরা কি করলাম, না যটা আছে প্রথমে আমরা সংখ্যাটা লিখব 4, এবার 4 থেকে আমরা বাঁ দিকে কমতে থাকবো 3 2 1, আবার এই ডান দিকেও আমরা কমতে থাকবো 3 2 1, এই হবে এর উত্তর। অর্থাৎ 1 2 3 4 3 2 1, অর্থাৎ এই কয়ের দাগের অপশনটি হবে সঠিক উত্তর। আবার প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড় 10.5 হলে প্রথম 50 স্বাভাবিক সংখ্যার গড় কত, এই অঙ্কটা আবার দিয়েছে, আমরা একটু আগে অর্থাৎ 8-এর দাগে অঙ্কটি করেছি সমাধান, অর্থাৎ উত্তরটা হবে ক্ষয়ের দাগে 25.5। 15 দাগের অঙ্কে বলা আছে একটি দেয়াল ঘড়িতে 10 ঘন্টা বাজতে 10টার ঘন্টা বাজতে 10 সেকেন্ড সময় লাগবে, ওই ঘড়িতে 12টার ঘন্টা বাজতে কত সময় লাগবে। অর্থাৎ এক্ষেত্রে আমাদের ব্যবধানটা ভাবতে হবে কি, না 10টা ঘন্টা মানে 9টি ব্যবধান, 9টি ব্যবধানের জন্য সময় লাগছে 10 ঘন্টা 10 সেকেন্ড। ঠিক একই রকমভাবে 12টি ঘন্টা বাজতে ব্যবধান হয় 11, তাহলে 11টা ঘন্টা বাজতে কত সময় লাগবে। তাহলে এটা যেহেতু বাড়ছে এটাও বাড়বে, তাই 11/9 গুণ 10, অর্থাৎ 110/9, মানে 9 1 9, 10 11 20, অর্থাৎ 9 2 18, 18 19 20, 2 এর 9, অর্থাৎ 12 এর 9 সেকেন্ড, 12 এর 9 সেকেন্ড, অর্থাৎ এই কয়ের দাগের অপশনটি হবে এর সঠিক উত্তর। এবার 16 দাগের অঙ্কে বলা রয়েছে কি, 16 দাগের অঙ্কেতে দেখা যাচ্ছে পি এবং কিউ দুটো বিন্দু, পি এবং কিউ বিন্দু দুটি যুক্ত করে আমরা পাবো কি, না যুক্ত করলে যদি পি এবং কিউ দুটো বিন্দুকে যুক্ত করি তাহলে একটা সরল রেখা পাবো, অর্থাৎ ক্ষয়ের দাগের অপশনটা হবে এক্ষেত্রে সঠিক উত্তর। এবার বলা আছে 16 মিনিটে 16 সেকেন্ড কতবার আছে, কারণ 16 মিনিট সমান সমান কত সেকেন্ড, তাকে 60 দিয়ে গুণ হবে, তাই 16 সেকেন্ড কতবার থাকবে তার মধ্যে, না 16 কেটে গেলে থাকছে আমাদের 60, অর্থাৎ 60 বার আছে। এবার 18 দাগের অঙ্ক, 18 দাগের অঙ্কেতে রয়েছে একটা চিত্র, সেখানে কতগুলো ত্রিভুজ আছে আমাদের বলেছে, ছবিতে কতগুলি ত্রিভুজ আছে এটা গুনতে হবে। তাহলে প্রথমে দেখছি আমরা 1 2 3 4টে ত্রিভুজ এবং বড় একটা ত্রিভুজ 5টা, তার সাথে আমাদের রয়েছে এই একটা ত্রিভুজ, এখান থেকে এটা একটা ত্রিভুজ হবে, তাহলে 6টা, আবার এখানে একটা হবে 7টা, আবার এখান থেকে এই সমগ্র অংশটা নিলে 8টা, ঠিক একই রকমভাবে এই সমগ্র অংশটা নিলে এটা হবে 9টা, আর এখান থেকে এটা হবে একটা, মোট 10টা ত্রিভুজ উৎপন্ন হবে। তাহলে এই 18 দাগের ছবিতে আমরা দেখতে পাচ্ছি মোট 10টা ত্রিভুজ রয়েছে। এবার 19 দাগের প্রশ্ন, 19 দাগের প্রশ্নে রয়েছে কোন সংখ্যার অনন্যক সেই সংখ্যাটি, 1 হলো সেই সংখ্যা যার অনন্যক হলো 1, অর্থাৎ এই ক্ষয়ের দাগের অপশনটি হবে সঠিক উত্তর। তো এইভাবে আমরা এবার আমাদের এই পর্বের শেষ অঙ্ক, বলা আছে 8 এবং 6 এর মৌলিক উৎপাদকগুলির সমষ্টি
কত হবে? তাহলে সেক্ষেত্রে 8 এবং 6 এদের আমরা উৎপাদক বিশ্লেষণ করব। 8 আর 6 কত দিয়ে যাচ্ছে? 2 দিয়ে যাচ্ছে। 2 দিয়ে গেলে 2 4 8, 2 3 6। এখানে মৌলিক উৎপাদক পাচ্ছি কি না 2 এবং 3, 2 আর 3 যোগ করলে হয় 5। তাহলে এখানে 8 এবং 6 এর মৌলিক উৎপাদকগুলির সমষ্টি হবে কত? 5। তো এই হলো আমাদের আজকের অষ্টম পর্বের এই 20টি অতি সংক্ষিপ্তধর্মী প্রশ্ন, যাদের আমরা উত্তর আমাদের খাতায় এবং বইয়েতে অত্যন্ত যত্ন সহকারে সমাধান করে দিলাম, যাতে করে তো। নমস্কার বন্ধুরা, ওই দিনকার মতো আজও আমি নিয়ে এসেছি নিখিলবঙ্গ মেধা অন্বেষণ 2024 অভিক্ষা পঞ্চম শ্রেণী। এটি আমাদের নবম পর্ব। এই পর্বে আমরা ওই দিনকার মতোই এই মডেল প্রশ্নের বইয়ের গণিতের সমাধান আমরা তুলে ধরছি। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি যে মডেল প্রশ্নের বইটি তৈরি করেছে, সেখানে বিভিন্ন বিষয়ের প্রশ্ন তুলে ধরা হয়েছে পঞ্চম শ্রেণীর জন্য। আমরা কেবলমাত্র পঞ্চম শ্রেণীর গণিতের অংশটির সমাধান করছি। তাই ত্রিনেত্র চ্যানেলের পক্ষ থেকে সকল ভিউয়ার্স তথা সচেতন অভিভাবক এবং আমার প্রিয় সকল ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন যে আমরা এই বইটির সমস্ত এই নবম পর্বের মধ্য দিয়ে সমস্ত গণিতের অংশের পরিসমাপ্তি ঘটাবো। সেই সঙ্গে বলবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তাহলেই তোমরা এই মডেল প্রশ্নের উত্তরের মধ্য দিয়েই এই জাতীয় বিভিন্ন প্রশ্নের উত্তর, তার ট্যালেন্ট সার্চ হোক, বৃত্তি পরীক্ষা হোক বা মেধা, সব রকম পরীক্ষার ক্ষেত্রেই এই প্রশ্ন প্রযোজ্য। তো সেই কারণে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো, সেই সঙ্গে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আর অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। আর তার সাথে সাথে অবশ্যই যারা নতুন তাদের কাছে আমাদের বিশেষ আবেদন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আজ আমরা 67 এবং 68 পাতায় যে এই মডেল প্রশ্নের বইয়ের যে প্রশ্নগুলি রয়েছে তার সমাধান করব। আমরা এই বইতেই সমাধান করব, যে অঙ্কগুলি কোষে করার প্রয়োজন পড়বে আমরা সেগুলির কোষেও সমাধান করে দেব। তো চলো আজ আমরা শুরু করছি 67 এবং 68 পাতার যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিতে। এখনো পর্যন্ত আমরা 8টি পর্ব সমাধান করেছি। আজ আমরা করতে চলেছি সমাধান নবম পর্ব, তথা এই বইটির শেষ যে মডেল প্রশ্নপত্র তার আমরা সমাধান করব। তো দেখো, প্রথমেই যে অঙ্কটি রয়েছে তাতে বলা আছে কোনটি ঠিক? সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা দেওয়া আছে 2। এটা আছে কয়ের দাগের অপশন। আমরা জানি সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা হলো 4, তাহলে 2 নয়। আবার ক্ষয়ের দাগের অপশন রয়েছে দুটি মৌলিক সংখ্যার সমষ্টি কখনোই মৌলিক সংখ্যা হয় না, এটা বলেছে। কিন্তু এই অপশনটিও ঠিক নয়, কারণ 2 একটি মৌলিক সংখ্যা, আবার 3ও হলো একটি মৌলিক সংখ্যা। তাদের যোগ করলে হয় 5, যা কিন্তু একটি মৌলিক সংখ্যা। তাহলে এই অপশনটিও কিন্তু ঠিক হচ্ছে না। দুটি মৌলিক সংখ্যার সমষ্টি কখনোই মৌলিক সংখ্যা হয় না, এমনটা কিন্তু নয়। তাহলে আবার গয়ের দাগের অপশন 5 দ্বারা মৌলিক সংখ্যা একটি, অর্থাৎ 5ই শুধু মৌলিক। 5 দ্বারা 5 হলো একটি মৌলিক সংখ্যা, এমন আর কোনো সংখ্যা নেই যাদের দ্বারা 5 দ্বারা বিভাজ্য। তাহলে এটি হবে সঠিক। এখানে ঘয়ের দাগের অপশনটাও আমরা দেখে নেব, বলেছে কোনো যুগ্ম সংখ্যাই মৌলিক সংখ্যা নয়। এটি ভুল, কারণ যুগ্ম অর্থে জোড়, তার মানে 2 কিন্তু একটা জোড় মৌলিক সংখ্যা বা যুগ্ম সংখ্যা, আবার মৌলিক সংখ্যা বটে। তাই এই অপশনটি সঠিক হচ্ছে না। তাই এখানে একমাত্র সঠিক উত্তর হবে গ। এবার আমরা চলে যাব 2 এর দাগের প্রশ্নে। 2 এর দাগের প্রশ্নে বলা আছে কি? এখানে বলা আছে পরপর 3টি স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদা যে বৃহত্তম পূর্ণ সংখ্যা দিয়ে বিভাজ্য তা হলো। আমরা প্রথমেই পরপর প্রথম 3টি স্বাভাবিক সংখ্যাকে যদি গুণ করি, যা পাবো সেটাই হবে এর উত্তর। কি পাবো? 1 গুণ 2 গুণ 3 যদি গুণ করি 1, 2 এবং 3 স্বাভাবিক 3টি সংখ্যাকে, তাহলে হয় 6। এই 6ই হবে বৃহত্তম সংখ্যা, পূর্ণ সংখ্যা, যা দিয়ে যে কোনো 3টি স্বাভাবিক সংখ্যার গুণফলকে ভাগ করা যায়, অর্থাৎ বিভাজ্য হয়। তাহলে উত্তর হবে 6, ক্ষয়ের দাগের অপশন। এবার 3 এর দাগে বলা আছে কোনো ভাগ অঙ্কে ভাজক ভাগশেষের 5 গুণ ও ভাগফল ভাগশেষের 6 গুণ, ভাগশেষ 6 গুণ ভাগশেষ 3 হলে ভাজ্য কত? ভাজ্য সমান আমরা জানি কি না ভাজক গুণফল গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে এখানে বলা ছিল কি না ভাগশেষ 3 হলে, ভাজক বলা আছে ভাজক ভাগশেষের 5 গুণ, তাহলে ভাগশেষের 5 গুণ, ভাগশেষ কত না এক্ষেত্রে ভাগশেষ আছে আমাদের 3, তার 5 গুণ অর্থাৎ 15। এটা হলো ভাজক। ভাজক সমান সমান তাহলে পেলাম আমরা 15। আর কি না ভাগফল হলো ভাগশেষের 6 গুণ, ভাগশেষের 6 গুণ হলো ভাগফল। তাহলে ভাগফল সমান কি না 3 গুণ 6 সমান সমান 18, যেহেতু 3 হলো আমাদের ভাগশেষ। তাহলে এখন এই ভাজক এবং ভাগফল এদের গুণ করব আমরা।
তাহলে 5 18 হবে 90, 0 18 কে 18 আর 9 হবে 27, 270। তার সঙ্গে আমরা ভাগশেষ যোগ করব, সমান সমান হবে 273। এই 273 হবে এক্ষেত্রে অঙ্কটির ভাজ্য। তাহলে ভাজ্য সমান সমান আমরা পাচ্ছি কি না, ভাজ্য সমান সমান আমরা পাচ্ছি ক্ষেত্রে 273, অর্থাৎ এই গয়ের দাগের অপশনটি হবে সঠিক উত্তর। এবার রয়েছে 4 দাগের অঙ্ক। 30 এবং 50 মধ্যবর্তী যমজ মৌলিক সংখ্যা দুটি হলো। যমজ মৌলিক সংখ্যা বলতে কি না, পরপর দুটি মৌলিক সংখ্যা যাদের তফাৎ বা অন্তর হবে 2। তো এখানে কয়ের দাগের অপশন রয়েছে কি না, 31 এবং 41, এরা উভয়েই 30 থেকে 50-এর মধ্যে রয়েছে এবং 31 এবং 41 উভয়েই কিন্তু মৌলিক সংখ্যা, কিন্তু এদের তফাৎ বা অন্তর 2 নয়, তাই এরা যমজ মৌলিক সংখ্যাও নয়। 37 এবং 47 এ দুটিও ঠিক একই, এদের মধ্যে অন্তর কিন্তু 2 নয়, মৌলিক সংখ্যা বটে কিন্তু এদের অন্তর 2 নয়। আবার গয়ের দাগের অপশনে বলা আছে 31 এবং 37, এদের ক্ষেত্রেও এরা মৌলিক সংখ্যা কিন্তু এদের অন্তর 2 নয়। ঘ এক্ষেত্রে 41 এবং 43 এরা পরস্পর মৌলিক সংখ্যাও বটে, আবার এদের অন্তর 2 বটে, তাই এরা হলো 30 থেকে 50-এর মধ্যবর্তী দুটি, এরা যমজ মৌলিক সংখ্যা। এবার 5 দাগের অপশন। 5 দাগে কি রয়েছে, যদি একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় তবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আগের ক্ষেত্রফলের কত গুণ? দ্বিগুণ করলে, বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে তখন 4 গুণ, অর্থাৎ গয়ের দাগের অপশন হবে এক্ষেত্রে সঠিক উত্তর। এবার আমরা চলে যাব 6 দাগের প্রশ্নে। 6 দাগের প্রশ্নে বলা রয়েছে কি, দুটি সংখ্যার গসাগু 1 হলে সংখ্যা দুটির নিচের কোনটি হবে? যেহেতু গসাগু বলেছে 1, তাহলে তারা অযুগ্ম সংখ্যা হবে না, যৌগিক সংখ্যা হবে না, একটি যুগ্ম এবং অন্যটি অযুগ্ম এটিও হবে না, পরস্পর মৌলিক। আমরা জানি দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সবসময় 1 হয়, তাহলে এক্ষেত্রে গয়ের দাগের অপশনটি হবে সঠিক উত্তর। এবার 7 দাগের প্রশ্নে কি বলা আছে না, এক্ষেত্রে বলা আছে যে 1 থেকে 15 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলির সমষ্টি 15 গুণ 16/2 হলে 1 থেকে 100 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলির সমষ্টি কত? এক্ষেত্রে সূত্রটা হলো বা নিয়মটা হলো কি না, যত সংখ্যা বলা হচ্ছে সেই সংখ্যাটা কত না 100 পর্যন্ত, 1 থেকে 100 এবং তার আগের সংখ্যাটা, এবং তার মানে আগে বলতে তারপরে যেটা রয়েছে আর কি, অর্থাৎ 100-র পরে 101/2 কাটাকুটি করলে হবে 50 দুগুণে 100, 50-কে আমরা 101 দিয়ে গুণ করলে 50 1 কে 50, 0, এবার 5টা নেমে গেল, 50 1 কে 50, অর্থাৎ 5050। এই 5050 হলো এক্ষেত্রে আমাদের এই 7 দাগের প্রশ্নের উত্তর হবে। অর্থাৎ কোথায় রয়েছে অপশনটি না, এক্ষেত্রে আমরা 7 দাগের অপশনে খুঁজে নেব আমাদের সঠিক উত্তরটি, অর্থাৎ এই 5050, অর্থাৎ ঘয়ের দাগের অপশনটি হবে সঠিক উত্তর। 8 দাগের প্রশ্নে বলা আছে কোনটি ঠিক নয়? প্রকৃত ভগ্নাংশের মান 1-এর চেয়ে কম হয়, এটি সঠিক। অপ্রকৃত ভগ্নাংশের মান 1-এর চেয়ে বেশি হয়, এটাও ঠিক। মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করা যায়, এটাও ঠিক। অপ্রকৃত ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করা যায়, এটা ভুল। অপ্রকৃত ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করা যায় না, তাহলে ঘয়ের দাগের অপশনটি হবে সঠিক উত্তর। এবার 9 দাগের প্রশ্ন বলা আছে 1 যোগ 3/100 যোগ 7/10 যোগ 1/1000, অর্থাৎ 1 হলো একটি পূর্ণ সংখ্যা, এখানে 3-এর 100 মানে হলো 3% যোগ 7-এর 10 মানে হলো 7 দশাংশ, আর 1-এর 1000 মানে হলো 1 সহস্রাংশ। তাহলে এখানে যে উত্তরটা হবে সেটা হলো 1.7 3% এবং 1 সহস্রাংশ, অর্থাৎ এই ঘয়ের দাগের অপশনটি হবে সঠিক উত্তর। এবার আমরা 10 দাগের অঙ্কটি সমাধান করব। বলা আছে ঘনকের একটা চিত্র দেওয়া আছে, তার সমগ্র তল সংখ্যা। সমগ্র তল সংখ্যা বলতে এর 6টি তল। শঙ্কু বলা আছে সমতল সংখ্যা, একটি শঙ্কুর সমতল সংখ্যা হলো 1টি, তাহলে 6 বিয়োগ 1। আবার গোলকের বক্রতল সংখ্যা, গোলকের বক্রতল হলো 1টি, তাহলে 6 থেকে বিয়োগ হচ্ছে শঙ্কুর একটি সমতল, গোলকের একটি বক্রতল, তাহলে 6 থেকে যদি আমাদের 2 বিয়োগ হয়ে যায় তাহলে থাকে 4, অর্থাৎ এই ঘয়ের দাগের অপশনটি হবে সঠিক উত্তর। এবার 11 দাগের প্রশ্ন। 11 দাগের প্রশ্নে বলা আছে 0.1 গুণ 0.1/0.01 এর সরলতম মান কি হবে? তাহলে এক্ষেত্রে আমরা লিখব এইভাবে 0.1 গুণ 0.1/0.01। এক্ষেত্রে দশমিকের পরে 1টি এবং এই দশমিকের পরে 1টি, অর্থাৎ এক্ষেত্রে নিচে আমাদের 100 দিয়ে গুণ করলাম, দশমিকগুলো উঠে গেল। ঠিক একই রকমভাবে উপরে আমরা দশমিক দিয়ে, যেহেতু দুটো সংখ্যা আছে তাই দশমিকের পরে, তাই 1-এর পিঠে 2টো শূন্য, অর্থাৎ 100 দিয়ে উপরেও গুণ করলাম, উঠে গেল। এখন 100 100 কেটে যাচ্ছে, অর্থাৎ উপরে থাকছে কত? উপরে আছে 1, নিচেও আছে 1, তাহলে উত্তর হবে কত? 1। অর্থাৎ এক্ষেত্রে আমরা এই 11 দাগের অঙ্কে উত্তর পাচ্ছি কি না, 11 দাগের অঙ্কে আমরা উত্তর পাচ্ছি 1, অর্থাৎ এই কয়ের দাগের অপশনটি হবে সঠিক উত্তর। এবার 12 দাগের অঙ্ক বলা আছে একটি 10 সেমি দীর্ঘ সরলরেখাংশ আঁকতে কতগুলি বিন্দু লাগবে? প্রথমে শুরু থেকে এবং শেষ, অর্থাৎ দুটি বিন্দুতেই আমাদের এই সরলরেখা অঙ্কন করা যায়। 100টিও নয়,
শূন্যটিও নয়, আবার 10-এর যে কোনো গণিতক বলেছে এটিও নয়। হবে কটি? দুটি বিন্দু হলেই 10 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখাংশ আঁকা সম্ভব। তো চলো এবার আমরা চলে যাব পরের পেজ অর্থাৎ 68 নম্বর পাতায়। এখানে 13 দাগের অঙ্ক। এখানে বলা আছে 5 × 2-3 এবং 5 + 2-3 সংখ্যা দুটির মধ্যে সম্পর্ক হলো, প্রথমে কয়ের অপশনে বলা আছে প্রথম সংখ্যা ছোট দ্বিতীয় সংখ্যা বড়, এটি ভুল। দ্বিতীয় অপশনে বলা আছে প্রথম সংখ্যাটা বড় দ্বিতীয় সংখ্যা ছোট, এই অপশনটিও ভুল। গয়ের দাগে অপশন রয়েছে সংখ্যা দুটির মান পরস্পর সমান হবে। আসলে এই 5 × 2-3 এবং 5 + 2-3 এরা পরস্পর সমান, অর্থাৎ এই গয়ের দাগের অপশনটি হবে সঠিক উত্তর। এবার 14 দাগের অঙ্ক। 14 দাগের অঙ্কে বলা আছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 2 এবং 70 হলে সংখ্যা দুটির গুণফল কত? আমরা জানি যে লসাগু গুণ গসাগু সমান হলো সংখ্যা দুটির গুণফল। তাহলে আমরা 2-কে 70 দিয়ে যদি গুণ করি কত হবে? 7 × 2 = 14, অর্থাৎ 140। 140 হবে তাহলে সংখ্যা দুটির গুণফল, অর্থাৎ 140, অর্থাৎ এই গয়ের দাগের অপশনটি হবে সঠিক উত্তর। এবার 15 দাগের অঙ্ক। বলা আছে 0, 8, 3, 2 অঙ্ক দ্বারা গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার অন্তর। তাহলে এই 0, 8, 3, 2 দ্বারা গঠিত বড় এবং ছোট সংখ্যাগুলোর তার মানে বিয়োগ। এক্ষেত্রে বড় সংখ্যাটা হবে কি না 8, 3, 2, 0, ছোট সংখ্যাটা হবে 2, 0, 3, 8। এদের বিয়োগ করব। বিয়োগ করলে হবে 8 কয় দাও 10, 2 দাও 10, 3 × 4 কয় দাও 12, 8 দাও 12, 1 কয় দাও 3, 2 দাও 3, 2 কয় দাও 8, 6 দাও 8, অর্থাৎ 6282। তাহলে এক্ষেত্রে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা দুটির অন্তর হবে 6282, 6282। তার মানে এই গয়ের দাগের অপশনটা হবে এরও সঠিক উত্তর। এবার আমরা চলে যাব আমাদের 16 দাগের অঙ্কে। এখানে কি বলা রয়েছে না একটি 4 অঙ্কের সংখ্যার একক স্থানীয় অঙ্কের স্থানীয় মান ওই স্থানীয় অঙ্কের প্রকৃত মানের কত গুণ? তাহলে একটি 4 অঙ্কের সংখ্যার একক স্থানীয় অঙ্কের স্থানীয় মান এবং ওই স্থানীয় অঙ্কের প্রকৃত মানের কত গুণ? না আসলে সেই সংখ্যাটাই, অর্থাৎ 1 গুণ। অর্থাৎ এক্ষেত্রে হবে একটি একক স্থানীয় সংখ্যার একক স্থানীয় অঙ্কের স্থানীয় মান এবং ওই স্থানীয় অঙ্কের প্রকৃত মান যাই হোক না কেন, আর একক স্থানীয় অঙ্কটা যেহেতু তাই তার মান একই, অর্থাৎ 1 গুণ। 6-এর স্থানীয় মান 6 × 100। এই স্থানীয় মানযুক্ত সংখ্যাটি হলো কত? তার মানে 600, অর্থাৎ এখানে এই ক্ষয় দাগের অপশনটি হবে এক্ষেত্রে এর সঠিক উত্তর। 18 দাগের অঙ্ক। 18 দাগের অঙ্কে বলা আছে 3125 × 7 + 1 সংখ্যাটিকে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে। এটি একটি বিভ্রান্তিকর অঙ্ক দেওয়া হয়েছে যাতে করে বিভ্রান্ত হয় ছাত্ররা। তো এক্ষেত্রে কি মনে রাখতে হবে, যেহেতু 7 দিয়ে গুণ করে 1 যোগ আছে, সংখ্যাটিকে 7 দিয়ে ভাগ করলে তাই ভাগশেষ হবে 1। এবার 19 দাগের অঙ্ক। 19 দাগের অঙ্কে বলা আছে দুটি সংখ্যার যোগফল 12 এবং বিয়োগফল 10 হলে বড়টি কত? বড় সংখ্যা সমান সমান আমরা কি জানি? বড় সংখ্যা সমান হচ্ছে যোগফল যোগ বিয়োগফল বাই 2। তাহলে যোগফলের ক্ষেত্রে বলা ছিল 12 আর বিয়োগফল বলা ছিল 10, তাকে 2 দিয়ে ভাগ, মানে 22-কে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে পাবো আমরা 11। এই 11 হবে তাহলে বড় সংখ্যা। তাহলে এক্ষেত্রে বড় সংখ্যাটি হবে আমাদের 11, অর্থাৎ ক্ষয় দাগের অপশনটা হবে এর সঠিক উত্তর। ঠিক একই রকমভাবে এবার আমরা আমাদের এই পর্বের তথা আমাদের এই মডেল প্রশ্নের বইটির শেষতম প্রশ্ন রয়েছে √12² যোগ 16², মানে 12 বর্গ যোগ 16 বর্গ এর সরলতম মান কত হবে? অর্থাৎ 12 তার বর্গ আছে, আবার 16 তারও বর্গ আছে, সমান সমান দিয়ে আমরা লিখতে পারি √12 বর্গ মানে হলো 144 যোগ 16 বর্গ সমান সমান হলো 256। এবার যোগ করলে হবে 6 4 10, 5 4 9 আর 1 10, 2 আর 1 3 আর 1 4, 400 বর্গমূল করলে হয় কত? না 20 × 20 হবে, অর্থাৎ ক্ষেত্রে 20 বেরিয়ে আসবে। উত্তরটা হবে 20। তাহলে এই শেষতম অঙ্কের সমাধানে আমরা পাচ্ছি কত? না 20, অর্থাৎ ক্ষয় দাগের অপশনটি হবে সঠিক উত্তর। তো এই হলো আজকের এই পর্বের শেষ অঙ্কের সমাপ্ত ঘোষণা করছি আমরা। আর সেই সঙ্গে এই পর্বটি এবং আমরা যে এতক্ষণ ধরে যারা আমাদের সঙ্গে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করবো। তার আগে আবারও সকলকে বলবো অবশ্যই ভিডিওটির ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আরও অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। নমস্কার।